হ্যালো স্টুডেন্টস, বলো কি খবর তোমাদের? কেমন চলছে সব? ঠিকঠাক চলছে তো? পড়াশোনা ঠিকঠাক করছো তো? তাহলে সিমেট্রিক সার্কিটের যে 3টে ভিডিও তোমাদেরকে দিলাম, 3টে ভিডিও জুড়ে তোমাদেরকে যে পড়ালাম, তোমরা সব ভালো করে দেখেছো তো? আর যদি দেখে থাকো তাহলে তো নিশ্চয়ই তোমাদের সিমেট্রিক সার্কিট করতে আর কিছু অসুবিধা হওয়ার কথা নয়। এবারে বোঝার গল্প তো তোমাদের শেষ হয়ে গেছে। প্রত্যেকে যা বুঝার এবারে বুঝে গেছো, যদি আগের ভিডিওগুলো দেখে থাকো। যা বোঝার তোমরা বুঝে গেছো, নতুন করে বোঝার মতো আর কিছু নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে সিমেট্রিক সার্কিট সম্পর্কে তোমার যা নলেজ, আমারও কিন্তু সেম নলেজ। আমার সিমেট্রিক সার্কিট সম্পর্কে যা ধারণা ছিল আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবারে আসছে এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনের কথা। যত ধরনের এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি কিন্তু সবকটা টাইপের কোয়েশ্চেন আমি তোমাদের করিয়ে দিয়েছি। এবারে টিচার হিসাবে আমার কর্তব্য ছিল একটা কনসেপ্টকে কতটা ইজিলি আমি তোমাদেরকে ডেলিভার করতে পারি। এবারে অ্যাজ এ স্টুডেন্ট তোমার কি কর্তব্য? তোমার কর্তব্য হচ্ছে সেই টাইপের অঙ্কগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম তোমাকে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি বার প্র্যাকটিস করবে সে তত দ্রুত অঙ্কটা করতে পারবে। কারণ এই ধরনের অঙ্কগুলো তো বেসিক্যালি জেই মেন, নিট, ডাব্লিউবিজেই এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে আসে। আর তোমরা খুব ভালো করে জানো এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে বুদ্ধি তেমন কিছু লাগে না। আমি বলবো না বিশাল কঠিন কঠিন কোয়েশ্চেন আসে, কঠিন কোয়েশ্চেন তো যেই অ্যাডভান্সডে আসে, কিন্তু নিটে বলো যেই মেনে বলো এখানে তো কঠিন কোয়েশ্চেন আসে না। এইখানে তোমাকে সময়ের সঙ্গে খেলতে হবে, তোমাকে কম সময়ে বেশি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারতে হবে। তার মানে সেইখানে অবশ্যই টাইমটা কম লাগাতে হবে। এবারে কোনো একটা স্পেসিফিক অঙ্ক সে ততটা কম সময়ে করতে পারবে যতবার সে প্র্যাকটিস করেছে। এবারে প্র্যাকটিস তোমাকে কিন্তু রেগুলার টাইম ইন্টারভ্যালে করতে হবে, ঠিক আছে? যাই হোক, কখনো ভেবেছিলে যে হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট থেকে মানে হুইটস্টোন ব্রিজের কনসেপ্টটা এরকম এক্সটেন্ড করে আমরা এত কঠিন কঠিন সিমেট্রিক সার্কিটগুলোকে ইজিলি সলভ করতে পারবো? দেখো না, হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট থেকেই তো আমরা পড়লাম মিরর সিমেট্রির কথা, আবার মিরর সিমেট্রির কনসেপ্ট থেকে পড়লাম ফোল্ডিং সিমেট্রির কথা। আর এই দুটো সিমেট্রি, এই যে বললাম মিরর সিমেট্রি, এই যে বললাম ফোল্ডিং সিমেট্রি, এই মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রিকে সাহায্য, মানে মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রিকে হাতের পাঁচ নিয়ে আমরা কিভাবে বড় বড় সিমেট্রিক সার্কিটগুলোকে ইজিলি সলভ করতে পারছি। তো মূল মন্ত্র কিন্তু একটাই ছিল, হুইটস্টোন ব্রিজ। আমরা জেনারেলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হুইটস্টোন ব্রিজকে কিন্তু এই P/Q=R/S এইটুকুতে সীমাবদ্ধ করে দিয়েছিলাম। তাই জন্য অ্যাজ এ স্টুডেন্ট যখন আমি ক্লাস 11-12-এ পড়তাম তখন কিন্তু এত সার্কিট কিন্তু আমরা তখন শিখতে পারিনি। এখন বড় বয়সে টিচিং করতে করতে অভিজ্ঞতা হয়েছে, তোমাদের সঙ্গে নলেজটা সেটা শেয়ার করলাম। এবারে হুইটস্টোন ব্রিজেরই আরেকটা অ্যাপ্লিকেশন। হুইটস্টোন ব্রিজ তো বেসিক্যালি থিওরিটিক্যাল সার্কিট। ব্যালেন্স কন্ডিশনে P/Q=R/S হয়, বা কোনাকুনি রেজিস্ট্যান্স দুটোর গুণফলটা কনস্ট্যান্ট হয়, এখান থেকে আমরা যে কোনো আননোন রেজিস্ট্যান্সকে ইজিলি সলভ করতে পারবো। এটাই তো হুইটস্টোন ব্রিজে আমরা পড়ে এসেছি। তো হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটা থিওরিটিক্যাল সার্কিট, কিন্তু প্র্যাকটিক্যালি হুইটস্টোন ব্রিজকে অ্যাপ্লাই করা হয় কিন্তু এই মিটার ব্রিজে। দেখছো হুইটস্টোন ব্রিজ থেকেই কত কিছু হচ্ছে। তাহলে মিটার ব্রিজ যখন আমরা পড়বো তখন, মানে এখনই পড়বো আর কি, মিটার ব্রিজ যখন পড়বো তখন কিন্তু আলাদা করে মিটার ব্রিজের কোনো থিওরি পড়বো না। যা হুইটস্টোন ব্রিজে পড়েছি সেম কনসেপ্ট কিন্তু আমাদের মিটার ব্রিজেও লাগবে। যেহেতু মিটার ব্রিজের কনসেপ্টটা হুইটস্টোন ব্রিজ থেকে আসছে, মিটার ব্রিজ তো অ্যাকচুয়ালি কোনো কনসেপ্ট নয়, যেটা হুইটস্টোন ব্রিজেরই একটা অ্যাপ্লিকেশন। যেহেতু মিটার ব্রিজটা আমরা হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশন হিসাবে করব, তাই জন্য মিটার ব্রিজ শুরু করার আগে একটুখানি হুইটস্টোন ব্রিজটা ঝালিয়ে নেব। কি ছিল হুইটস্টোন ব্রিজে? আগে সার্কিট আঁকতে হবে, চলো সার্কিট ড্র করছি। এটা ঠিক হলো না।
ঠিক আছে, চলো। না, এটাও ঠিক হলো না। এই তো। এটা ছিল আমাদের R1 রেজিস্ট্যান্স, এটা ছিল আমাদের R1 রেজিস্ট্যান্স, এটা ছিল আমাদের R2 রেজিস্ট্যান্স, এটা ছিল আমাদের R3 রেজিস্ট্যান্স, এটা ছিল আমাদের R4 রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের R5। হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স কন্ডিশনে তখনই কাজ করে যখন কোনাকুনি রেজিস্ট্যান্স দুটোর গুণফলটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ R1 R4, অর্থাৎ R1 R4 ইজ ইকুয়াল টু R2 R3 হবে, ইজ ইকুয়াল টু R2 R3 হবে। এইখান থেকে ঘুরিয়ে বলতে পারি যে R1 বাই R2, R1 বাই R2 ইজ ইকুয়াল টু হবে R3 বাই R4। এটাই তো আমার হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনের শর্ত। চলো এবারে এবারে তোমার এটাকেই অ্যাপ্লাই করে আমরা মিটার ব্রিজের কনস্ট্রাকশন করব, ঠিক আছে। এটাকেই অ্যাপ্লাই করব আমরা মিটার ব্রিজের কনসেপ্ট শেখার জন্য, ঠিক আছে। চলো মিটার ব্রিজ দেখতে কিরকম হয় তোমাদের সামনেই ড্র করে দেখাচ্ছি, যাতে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। দেখো
দেখো, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট। এই পয়েন্টগুলোর সঙ্গে ওয়্যারগুলো লাগানো আছে। হ্যাঁ, এবার এটা হচ্ছে আমার গ্যালভানোমিটার জি, আর এইখানে আরেকটা পয়েন্টার কানেকশন করা আছে। তুমি লক্ষ্য করে দেখো, এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে ডিফারেন্স কিছু নেই। এখন তোমার ইনিশিয়ালি মনে হচ্ছে ডিফারেন্স রয়েছে, কিন্তু আমি তোমাকে প্রুফ করে দেখাচ্ছি এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কিভাবে পসিবল দেখো, এইখানে ছিল R1, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে R1, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে R1। এটা ছিল R2, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে R2। আচ্ছা, এই যে রেড কালারের ওয়্যারটা দেখছো, এই যে রেড কালারের ওয়্যারটা দেখছো, এটা হচ্ছে এমন একটা ওয়্যার যার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ওয়্যারটার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ is equal to lambda is equal to constant। এবারে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অ্যাকচুয়ালি যে টার্মটা হবে সেটা কি? দেখো, রেজিস্ট্যান্স আর, রেজিস্ট্যান্স আর, আমি যদি এল লেন্থের আর এ এরিয়া অফ ক্রস সেকশনের যদি একটা ওয়্যারকে কনসিডার করি, তাহলে তার রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কত হয়? রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু হয় রেজিস্টিভিটি রো ইন্টু লেন্থ বাই এরিয়া অফ ক্রস সেকশন এ। আমি বললাম রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, তার মানে আমি জানতে চাইছি আর বাই এল, এটাকেই আমি নাম দিয়েছি ল্যামডা, আর এটাই ইজ ইকুয়াল টু হচ্ছে রো বাই এ। এটা হচ্ছে রো, এটা হচ্ছে এ। আর বাই এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে রো বাই এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ এটাকে যদি কনস্ট্যান্ট হতে হয়, তাহলে এরিয়া অফ ক্রস সেকশনটাকে কনস্ট্যান্ট হতে হবে। মানে এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা ইউনিফর্ম ক্রস সেকশনের হতে হবে, অর্থাৎ এইখানটাতে মোটা এইখানটাতে পাতলা এরকম হলে কিন্তু চলবে না। অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন এইটাকে কনস্ট্যান্ট হতে হবে, রোটাকে কনস্ট্যান্ট হতে হবে, মানে সেম মেটেরিয়াল দিয়ে তৈরি হতে হবে। তার মানে ওয়্যার মাস্ট বি, তাহলে মেটেরিয়ালটা সেম হতে হবে আমার, এইখানে আমার মেটেরিয়ালটা সেম হতে হবে, মেটেরিয়াল কে সেম হতে হবে, এন্ড ইউনিফর্ম ক্রস সেকশন হতে হবে, এন্ড ইউনিফর্ম ক্রস সেকশন হতে হবে, ক্রস সেকশন হতে হবে। বোঝা গেছে? এবারে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসার কথা নয়, এবারে আমি তোমাদেরকে মিটার বিটটা একটু বলি, কপি করতে হবে। এখানে এবারে কিছু জিনিসগুলোকে আমাকে মুছতে হবে, কারণ পড়াতে হবে তো। ধরো
দেখো হুইটস্টোন ব্রিজটা থাকলে ভালো হতো। হুইটস্টোন ব্রিজ এঁকে নিচ্ছি। এটা ছিল আমার R1, এটা ছিল আমার R2, এটা ছিল আমার R3, এটা ছিল আমার R3, এটা ছিল আমার R4। ঠিক আছে, এবারে ব্যালেন্স কন্ডিশন হতে গেলে আমি কি বলেছিলাম যে R1/R2 ইজ ইকুয়াল টু R3/R4 হতে হবে। R1/R2 ইজ ইকুয়াল টু হতে হবে R3/R4, বলেছিলাম এটা। এবারে এই R1টা আর এই R1টা ইকুইভ্যালেন্ট। তুমি লক্ষ্য করে দেখো, এই R1 আর এই R1, এই R2 আর এই R2, কিন্তু লক্ষ্য করে দেখো এইখানে R3 নেই আর এইখানে R4 নেই। R1 আর R2-র মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে, এইখানে R1 আর R2-র মাঝখানে রেজিস্ট্যান্স না দিয়ে আমি গ্যালভানোমিটারকে অ্যাড করেছি। ঠিক আছে, তুমি চাইলে রেজিস্ট্যান্স দিয়ে দিতেও পারো, তুমি চাইলে এখানে হালকা করে রেজিস্ট্যান্স দিয়ে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। রেজিস্ট্যান্স তুমি দিয়ে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। এবারে এই যে দাগটা আমি ড্র করেছি, এই যে এই পয়েন্টটা আমি ড্র করেছি, এই পয়েন্টটা হচ্ছে মুভেবল পয়েন্ট। এই পয়েন্টটাকে আমি এদিক এদিক মুভ করাতে পারি, এই পয়েন্টটাকে আমি স্লাইড করাতে পারি, এই পয়েন্টটাকে ডিফারেন্ট পয়েন্টে ট্যাপ করতে পারি। দেখো এই পয়েন্টটা তো এখানে ফিক্সড পয়েন্ট ছিল, কিন্তু এই পয়েন্টটা মুভেবল পয়েন্ট। আর মুভেবল পয়েন্টকে আমরা জকি দিয়ে নাম, মানে জকি নাম দিয়ে জানবো। মুভেবল পয়েন্টকে আমরা জকি নাম দিয়ে জানবো। জকি, এটাকে বলা হবে জকি। জকি মানে হচ্ছে মুভেবল পয়েন্ট, মানে হচ্ছে আমার মুভেবল পয়েন্ট। আচ্ছা, এই যে রেজিস্ট্যান্স, এটাকে আমি R3 ধরবো। এই যে রেজিস্ট্যান্স, এটাকে আমি R4 ধরবো। এই এতটা হচ্ছে R3 আর এইখান থেকে এতটা হচ্ছে R4। ধরে নিচ্ছি এই লেন্থটা হচ্ছে L। আর একটা কথা বলে দিই, মিটার ব্রিজে বলতে ভুলে গেছিলাম, মিটার ব্রিজ, মিটার কথাটার মানে কি? মিটার কথাটার মানে কি? মিটার মানে হচ্ছে 1 মিটার। তার মানে এই যে তারটা, এই তারের লেন্থটা হবে 100 সেন্টিমিটার বা 1 মিটার। মিটার ব্রিজ মানে হচ্ছে 1 মিটার। আর এই যে সার্কিট দেখতে পাচ্ছ, মিটার ব্রিজ এখন বলবো না, এই যে সার্কিট দেখতে পাচ্ছ, এই যে ওয়্যারটা নিয়েছি, এই ওয়্যারের লেন্থটা হবে 1 মিটার, অর্থাৎ 100 সেন্টিমিটার। এইখানে একটা যখন তুমি প্র্যাকটিক্যালে যখন করতে যাবে, তখন দেখবে এই তারের নিচে একটা স্কেল বসানো থাকে, বা তুমি গুগল সার্চ করে দেখে নিতে পারো, দেখবে একটা স্কেল বসানো থাকে যার লেন্থটা হয় 1 মিটার, তাই জন্য এটাকে মিটার ব্রিজ বলা হয়। ওয়্যারের লেন্থটা যেহেতু 1 মিটার, তাই জন্য এটাকে মিটার ব্রিজ বলা হয়, অর্থাৎ পুরো লেন্থটা হবে 100 সেন্টিমিটার। এখন এই লেন্থটা যদি L হয়, তাহলে এই লেন্থটা কত হবে? 100 মাইনাস L। তাহলে এই লেন্থটা আমার কত হবে? এই লেন্থটা হবে 100 মাইনাস L। আমি কি বলেছিলাম যে এইটা হচ্ছে এমন একটা ওয়্যার
যার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন R1 পেয়ে গেছি, R2 পেয়ে গেছি, R3 মানে কত? R3 মানে হচ্ছে এইখানে R3 মানে হচ্ছে এইখানে যে R3 মানে হবে, R3 মানে হচ্ছে একক দৈর্ঘ্যের যে রেজিস্ট্যান্স সেটা ল্যামডা ছিল, তাহলে L দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কত হবে? ল্যামডা ইন্টু L হবে। R4 তো এটাই হবে, R4 ইজ ইকুয়াল টু হবে ল্যামডা ইন্টু 100 মাইনাস L। কি বললাম বুঝতে পারলে? এবারে ব্যালেন্স কন্ডিশনে তখনই থাকে যখন R1/R2 ইজ ইকুয়াল টু R3/R4 হবে, বা কোনাকুনি গুণফলটা কনস্ট্যান্ট হতে হবে, বা তুমি এখানে এমনি করেও দেখতে পারো ব্যালেন্স কন্ডিশন তখনই হবে যখন R1/R2 ইজ ইকুয়াল টু R3/R4 হবে। তো এইটাকেই আমি একটু এক্সটেন্ড করে এইখানে লিখব। কি লিখব? R1/R2 R1/R2 is equal to lambda into L divided by lambda into 100 minus L। ঠিক আছে? এবারে লক্ষ্য করে দেখো, এইখানে ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, এই ল্যামডা কেটে যাচ্ছে, তার মানে এই যে ওয়্যার এর রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থের ভ্যালুটা কত তার উপরে কিন্তু এই শর্ত ডিপেন্ড করছে না, কারণ ল্যামডা তো এমনি কেটে যাচ্ছে। এবারে আমি জকি মানে কি বলেছিলাম? মুভেবল পয়েন্ট। এল এর কোনো একটা স্পেসিফিক মানের জন্য এই শর্তটা প্রযোজ্য হবে, এই শর্তটা ভ্যালিড হবে। এল এর কোনো একটা স্পেসিফিক মানের জন্য এই শর্ত আমার ভ্যালিড হবে। এল এর কোনো একটা স্পেসিফিক মানের জন্য এই শর্তটা ভ্যালিড হবে। আর যেহেতু জকি বলেছিলাম, এই পয়েন্টটাকে জকি বলেছিলাম, জকিটা যেহেতু মুভেবল পয়েন্ট, আমি ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ট্যাপ করতে পারি, বাঁ দিকে ট্যাপ করতে পারি, ডান দিকে ট্যাপ করতে পারি, তার মানে এল এর মানটা আমি চেঞ্জ করতে পারি। বেসিক্যালি কি হচ্ছে দেখো, যখন এই জকিটা বাঁ দিকে সরছে, লেফট দিকে যখন সরছে, তখন এই এল এর মানটা কমছে। এল এর মানটা কমলে R3 এর মান কমছে, এল এর মান কমলে R3 এর মান কমছে। আবার যখন এই জকিটা যখন ডান দিকে সরছে, তখন এল এর মানটা বাড়ছে, এল এর মানটা বাড়লে R3 এর মানটা বাড়ছে। বেসিক্যালি জকি দিয়ে কানেক্ট করে আমি কি করলাম? জকি দিয়ে কানেক্ট করে আমি R3 আর R4 এই রেশিওটাকে নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারছি। R3/R4 এর রেশিওটা কত? এইটাই তো আমার R3, এইটাই তো হচ্ছে আমার R3, এইটাই তো হচ্ছে আমার R3, এইটাই তো হচ্ছে আমার R4, এইটাই তো হচ্ছে আমার R4। এল এর মান চেঞ্জ করে বেসিক্যালি আমি R3/R4 এই রেশিওটাকে চেঞ্জ করছি। আর যখন R1/R2 ইজ ইকুয়াল টু R3/R4 হয়ে যাচ্ছে, তখন এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ এই গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশনকে শো করছে না। এই গ্যালভানোমিটার কিন্তু তখন কোনো ডিফ্লেকশনকে শো করছে না। তখন কি হচ্ছে? তখন হয়ে যাচ্ছে আমার নো ডিফ্লেকশন। তখন হয়ে যাচ্ছে আমার তখন হয়ে যাচ্ছে আমার নো ডিফ্লেকশন। এখন হয়ে যাচ্ছে আমার নো ডিফ্লেকশন। এখন হয়ে যাচ্ছে আমার নো ডিফ্লেকশন। কি বললাম বুঝতে পারলে? তোমাকে এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্ক আছে। কিরকম অঙ্ক আছে দেখাচ্ছি, দাঁড়াও। যখন এবারে মুছবো আমি।
যখন এল ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার হয়েছিল, অর্থাৎ এটা যখন মিডিল পয়েন্টে শিফট করেছিল, টোটাল লেন্থটা তো 100 সেন্টিমিটার ছিল, যখন জকিটা ডিফ্লেকশন দেখাচ্ছিল মিডিল পয়েন্টে, সরি, যখন জকিটা নো ডিফ্লেকশন দেখাচ্ছিল মিডিল পয়েন্টে, অর্থাৎ যখন এল ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার হচ্ছিল, তখন আর থ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছিল? আর থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছিল ল্যামডা ইন্টু 50। আর ফোর ইজ ইকুয়াল টু কত হচ্ছিল? ল্যামডা ইন্টু 100 মাইনাস 50, অর্থাৎ 50 ল্যামডা এখানেও হচ্ছিল। তাহলে আর থ্রি বাই আর ফোর ইজ ইকুয়াল টু কত হচ্ছিল? আর থ্রি বাই আর ফোর ইজ ইকুয়াল টু কত হচ্ছিল? এইখানেও আসছিল 50 ল্যামডা, আর এইখানেও আসছিল 50 ল্যামডা ইজ ইকুয়াল টু 1 আসছিল, অর্থাৎ আর থ্রি ইজ ইকুয়াল টু কত আসছিল? আর থ্রি ইজ ইকুয়াল টু আর ফোর আসছিল। তখন অবশ্যই আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু হতে হবে। যেহেতু এটাই আমার ব্যালেন্স কন্ডিশন ছিল, তখন অবশ্যই আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়াল টু তো আমার আর থ্রি বাই আর ফোর, ইজ ইকুয়াল টু তো আর থ্রি বাই আর ফোর। আর যেহেতু আর থ্রি ইজ ইকুয়াল টু আর ফোর, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে তোমার আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু হয়ে যাবে। এখন এইখানে কি চাই? এইখানে তোমাকে বলে দেবে যে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমার দেওয়া নেই, তোমাকে এইখানে বলে দেবে এইটা হয়ে যাবে আননোন, এটা হয়ে যাবে তোমার আননোন। এর ভ্যালুটা সাপোজ করো তোমাকে এক্স বলে দিল, তোমাকে বলে দিল এক্স এর মানটা কত, এটা তোমার গিভেন আছে। এল এর মান তুমি স্কেল থেকে বুঝতে পেরে যাবে, তাহলে 100 মাইনাস এল এর মানও তুমি স্কেল থেকে বুঝতে পেরে যাবে। তাহলে তুমি যদি এখানে শর্তটা যদি লাগাও, আর ওয়ান এর মান আর ওয়ান দেওয়া আছে, এটার মান তোমার এক্স দেওয়া আছে, এটার মান এক্স দেওয়া নেই, এক্স এর মান তোমাকে বের করতে হবে। এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে, ল্যামডা তো কেটে যাবে, এটা হয়ে যাবে এল, আর এটা হয়ে যাবে 100 মাইনাস এল। তুমি এক্সপেরিমেন্ট থেকে এল এর মান বের করতে পারবে, তুমি এক্সপেরিমেন্ট থেকে এল এর মান বের করতে পারবে। আর যদি এল এর মানটা পেয়ে যাও, তাহলে তুমি ইজিলি এক্স এর মানটাকে ক্যালকুলেট করতে পেরে যাচ্ছ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বাস, এই তো মিটার ব্রিজ। ঠিক আছে, এবারে একটা অঙ্ক দেখা যাক। অঙ্কটা হচ্ছে, তোমাকে বলে দিয়েছে যে আর ওয়ান আর আর থ্রি, তোমাকে বলে দিয়েছে যে আর ওয়ান ইজ ইকুয়াল টু, তোমাকে গিভেন থাকবে, তোমাকে বলে দেওয়া থাকবে যে আর ওয়ান ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 2 ওহম, তোমাকে বলে দেবে আর টু ইজ ইকুয়াল টু থাকবে 3 ওহম। তাহলে ব্যালেন্সিং পয়েন্ট এল এর মানটা কত হবে জানতে চাইবে। কি করে করবে অঙ্কটা? কি করে করবে অঙ্কটা তুমি? তোমাকে আর ওয়ান দেওয়া থাকবে, আর টু দেওয়া থাকবে, ব্যালেন্সিং পয়েন্ট কোথায় আছে বের করতে হবে। কি করে বের করবে? দেখো, যেহেতু এটা 2:3, তাহলে এটাকেও 2:3 হতে হবে, এটাকেও তো আমার 2:3 হতে হবে। তাহলে 2/3 ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। নিজে বের করতে পারবে, যারা বুদ্ধিমান হবে তারা নিজে বের করতে পারবে। আর যারা একটু, বাকিদেরকে বুদ্ধিমান বলছি না এমনটা নয়, যারা একটু ম্যাথামেটিক্সে যারা স্ট্রং না থাকবে, তাদেরকে এই সূত্র মানিয়ে করতে হবে। করে দেখো কত হচ্ছে। 3l ইজ ইকুয়াল টু 200 মাইনাস 2l, তাহলে l ইজ ইকুয়াল টু 200/5 ইজ ইকুয়াল টু 40। তাহলে এটা হয়ে যাবে আমার 40, এটা হয়ে যাবে আমার 60। বুঝতে পেরেছো? কি ছিল? ছিল কিছু? কিচ্ছু ছিল না, কিচ্ছু না। এবারে
নেক্সট যেরকম অঙ্ক আসতে পারে, নেক্সট কিরকম অঙ্ক আসতে পারে? নেক্সট কিরকম অঙ্ক আসতে পারে? সাপোজ করো তোমাকে বলে দিয়েছে, যে R1 ইজ ইকুয়াল টু 2 ওহম, ব্যালেন্সিং পয়েন্ট পাওয়া গেছে L ইজ ইকুয়াল টু, ব্যালেন্সিং পয়েন্ট পাওয়া গেছে L ইজ ইকুয়াল টু সাপোজ করো 30 সেন্টিমিটারে। R2 এর মান কত, মানে রাইট গ্যাপে কত রেজিস্ট্যান্স আছে তোমার বলে দেওয়া নেই, কি করে বের করবে? একদম সেম সূত্র, এটা 30 হলে এটা 70 হবে। তাহলে R1/R2 ইজ ইকুয়াল টু 30/70, মানে 3/7। R1 এর মান বলে দিয়েছে 2, তাহলে R2 এর মান আমার জানতে চেয়েছে, তাহলে R2 ইজ ইকুয়াল টু কত হবে? 7 ইন্টু 2/3, অ্যান্সার। বুঝতে পারলে? এরকম অঙ্ক আসতে পারে, এরকম অঙ্ক আসতে পারে। নেক্সট কিরকম অঙ্ক আসতে পারে? নেক্সট আসতে পারে এন্ড কারেকশন থেকে, এন্ড কারেকশনটা তোমাদেরকে এখনো পড়াইনি। এন্ড কারেকশন তোমাদেরকে এখনো আমি পড়াইনি। হোয়াট ইজ এন্ড কারেকশন? এন্ড কারেকশনটা কি জিনিস লক্ষ্য করে দেখো। আমার স্কেল বসেছে এইখান থেকে, আমার স্কেল বসেছে এই প্রান্ত বিন্দু থেকে, আর স্কেল এন্ড হয়েছে এই প্রান্ত বিন্দুতে। আমার স্কেল বসেছে এই প্রান্ত বিন্দু থেকে, স্কেল এন্ড হয়েছে এই প্রান্ত বিন্দুতে। ঘটনাটা হচ্ছে প্র্যাকটিক্যালি কি দেখা গেছে, যে তুমি তো তারটাকে আটকে তো, মানে জাস্ট এইখান থেকেই তো তারটা শুরু হয়নি। দেখা গেল এইখানে একটা স্ক্রু ছিল, প্র্যাকটিক্যালি কি হয়, এইখানে একটা স্ক্রু ছিল, তারটাকে তুমি বেঁধেছো, এমনি করে একটা হালকা করে পেঁচানো আছে, আর এইখানেও তারটা দেখা গেল হালকা করে এরকম করে পেঁচানো আছে। থাকতে পারে পেঁচানো, অবশ্যই থাকতে পারে, কিন্তু তুমি যে, তার মানে কি, ধরে নাও এইখানে এক্স পরিমাণ তারটা, এখানে x1 পরিমাণ তারটা পেঁচানো আছে, আর এইখানে x2 পরিমাণ তারটা পেঁচানো আছে। কি বললাম বুঝতে পারলে? ধরে নাও এখানে x1 পরিমাণ তার পেঁচানো আছে, এখানে x2 পরিমাণ তার পেঁচানো আছে। সমস্যাটা এখন কি হবে? তুমি তো স্কেলে দেখতে পাচ্ছ এল, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা কি এল? তুমি স্কেলে দেখতে পাচ্ছ এই লেন্থটা এল, কিন্তু প্র্যাকটিক্যালি তো ওটা এল নয়, ওটা অ্যাকচুয়ালি x1 প্লাস এল। তার মানে এইখানে সমস্যাটা হয়ে যায় যে R1 বাই এইখানে সমস্যাটা হয়ে যায় যে R1 বাই R2 ইজ ইকুয়াল টু L বাই 100 মাইনাস L, হয় না? কারণ তারটা তো একদম এক্স্যাক্টলি এইখান থেকে শুরু হয়নি, এইখানে তো তার একটু পেঁচানো রয়েছে, তাই জন্য এর সঙ্গে সার্টেন পরিমাণ লেন্থ যোগ করতে হয়, সেই লেন্থটা এখানে কত বলেছিলাম, এইখানে বলেছিলাম x1, আর এইখানে বলেছিলাম x2, এই x1 x2 টাই হচ্ছে এন্ড কারেকশন, এই x1 টাই হচ্ছে এন্ড কারেকশন, আর x2 টাই হচ্ছে এন্ড কারেকশন। বুঝতে পেরেছো? এখন তোমাকে অনেক সময় কি করবে, এন্ড কারেকশনের মানটা লেন্থের আকারে দেওয়া নাও থাকতে পারে, তোমাকে বলে দিল এখানে যে লেফট এন্ড, লেফট এন্ডে যে কারেকশন আছে, লেফট এন্ড আর রাইট এন্ড, তোমাকে বলে দিল লেফট এন্ড আর রাইট এন্ডে যে কারেকশন আছে এর মানটা আছে E1 আর এর মানটা আছে E2। ঠিক আছে, এর মানটা আছে E1 আর এর মানটা আছে E2। তখন এই যে রিলেশনটা, এটা মডিফাই হয়ে দেখতে কি রকম হয়, এটা দেখতে হয় যে R1 বাই R2 ইজ ইকুয়াল টু
ল্যামডা ইন্টু এল প্লাস ই ওয়ান প্লাস ল্যামডা ইন্টু এল প্লাস ই টু। ই ওয়ান, এটা হচ্ছে ই টু, এরকম বলে দেয়। এবার তুমি বলবে স্যার আপনি এখানে এল করছেন, এখানে ল্যামডা ইন্টু এল করছেন কেন? কারণ এই যে ই ওয়ান, এই যে ই ওয়ান, এই যে ই ওয়ান, এই ই ওয়ানটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই ই ওয়ানটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এই ই টুটাও হচ্ছে রেজিস্ট্যান্স। কি বললাম বুঝতে পারছো? এই ই ওয়ানটাও হচ্ছে রেজিস্ট্যান্স আর এই ই টুটাও হচ্ছে রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্সের সঙ্গে তো রেজিস্ট্যান্সেরই যোগ হয়, রেজিস্ট্যান্সের সঙ্গে তো লেন্থের যোগ হবে না, রেজিস্ট্যান্সের সঙ্গে তো লেন্থের যোগ হবে না, রেজিস্ট্যান্সের সঙ্গে সবসময় রেজিস্ট্যান্সের যোগ হবে। এটা তোমাকে বুঝতে পারতে হবে, রেজিস্ট্যান্সের সঙ্গে সবসময় রেজিস্ট্যান্সের যোগ হবে। এইখানে এক্স ওয়ানটা কিন্তু লেন্থ ছিল, এখানে আমার এক্স ওয়ানটা কিন্তু লেন্থ ছিল, এই এক্স ওয়ানটা কিন্তু, এই এক্স টুটা কিন্তু লেন্থ ছিল, এগুলো কিন্তু লেন্থ ছিল। তাই জন্য এল প্লাস এক্স ওয়ান করেছিলাম আর এক্সো মাইনাস এল প্লাস এক্স টু করেছিলাম, কিন্তু এইখানে এটা রেজিস্ট্যান্স বলে দিয়েছে। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে কোথায় লেন্থ যোগ করবো। লেন্থ প্রথম কথা এন্ড কারেকশন থেকে অঙ্ক আসে না, অনেক সময় চলে আসে। এন্ড কারেকশনের অঙ্কগুলো খুবই সোজা হয়, জাস্ট এখানে এক্স ওয়ান এক্স টু যোগ করবে, এখানে ই ওয়ান ই টু যোগ করবে। তোমাকে দেখতে হবে যে লেন্থ বলে দিয়েছে নাকি রেজিস্ট্যান্স বলে দিয়েছে, বাস এইটুকু দেখতে পারলেই তোমার গল্প শেষ। ঠিক আছে, চলো এন্ড কারেকশন থেকে অঙ্ক হয়ে গেল। এবারে নেক্সট যে ধরনের অঙ্কটা তোমাদের জন্য আসতে পারে সেটা হচ্ছে নেক্সট যে অঙ্কটা তোমাদের জন্য আসতে পারে সেটা হচ্ছে বলছি, তোমাকে বলে দিল, তোমাকে বলে দিয়েছে যে আর ওয়ান ইজ ইকুয়াল টু 2 ওহম, আর টু ইজ ইকুয়াল টু 3 ওহম। বলছে রেজিস্ট্যান্স গুলোকে কি করা হয়েছে, রেজিস্ট্যান্স গুলোকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে। আর ওয়ানটা করা হয়েছে এইদিকে, রেজিস্ট্যান্স গুলোকে ইন্টারচেঞ্জ করা হয়েছে, আর ওয়ানটাকে করা, আর টুটাকে করা হয়েছে এইদিকে, আর আর ওয়ানটাকে করা হয়েছে এইদিকে। রেজিস্ট্যান্স গুলোকে কি করা হয়েছে, ইন্টারচেঞ্জ করা হয়েছে, রেজিস্ট্যান্স গুলোকে করা হয়েছে ইন্টারচেঞ্জ। তাহলে ব্যালেন্স পয়েন্ট কতটা শিফট করবে, ব্যালেন্স পয়েন্ট কতটা কতটা শিফট করবে। ঠিক আছে, কি করে করবে দেখো, যখন এক্সচেঞ্জ করা হয়নি, যখন আমার ব্যালেন্স পয়েন্টকে এক্সচেঞ্জ করা হয়নি ইনিশিয়ালি, ইনিশিয়ালি আর ওয়ান বাই আর টু কত ছিল, মানে এই রেশিওটা কত ছিল, 2:3 ছিল। তাহলে লেন্থটা এল ওয়ান বাই একশো মাইনাস এল ওয়ান হবে। এখন কি হয়েছে, এক্সচেঞ্জ করা হয়ে গেছে, তাহলে ফাইনালি 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 এক্সচেঞ্জ করা হয়েছে, মানে তিনটাকে নিয়ে নিয়ে আসা হয়েছে ওপরে আর দুইটাকে নিয়ে যাওয়া হয়েছে নিচে। তাহলে এটা হয়ে যাবে 3/2, এটা হয়ে যাবে L2 বাই, এটা হয়ে যাবে L2 বাই 100 মাইনাস L2। তুমি এইখানে L1 এর মান বের করবে, তুমি এইখানে L1 ইজ ইকুয়াল টু কত হয় বের করবে, এইখানে L2 ইজ ইকুয়াল টু কত হয় বের করবে, দিয়ে শিফট যদি বের করতে হয় তাহলে শিফট, দেয়ারফর শিফট ছাড়ো, দেয়ারফর
শিফট ইজ ইকুয়াল টু, দেখো L1 বড় হবে না L2 বড় হবে? আগে এইখানে ছিল 2, এইখানে ছিল 3, তাহলে এই রেশিওটাও 2:3 হবে। এখন এইখানে হয়ে গেছে 3, এইখানে হয়ে গেছে 2, তাহলে এই রেশিওটা 3:2 হবে। তাহলে অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে লেন্থটা বেশি হবে। তাহলে শিফট ইজ ইকুয়াল টু হবে L2 মাইনাস L1। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। কি বললাম বুঝতে পারলে? এবারে যারা মুখে মুখে করতে চাইছো, তারা কিভাবে করবে? আমাকে 2:3 ভাগ করতে হবে। তাহলে 100টাকে ভাগ করছি 2:3, তাহলে দেখতে পাচ্ছি 40-60 হবে। 100টাকে ভাগ করছি 2:3, আনুপাতিক ভাগার বের করো না। তুমি আনুপাতিক ভাগার বের করো না। 100টাকে ভাগ করছি 2:3, তাহলে আনুপাতিক ভাগার কত হচ্ছে? 2/2 + 3 × 100 কত হচ্ছে? 5×20, তাহলে L40 হবে। আর এটাই হচ্ছে আমার L1 এর মান। ফাইনালি 3:2 ভাগ করো না, 3/3 + 2 মানে 5 × 100 করো না। 20 কত হচ্ছে? 60 হচ্ছে। এটাই হচ্ছে L2 এর মান। তাহলে শিফট কত হচ্ছে? শিফট L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 60 মাইনাস 40 কত হচ্ছে? 20 সেন্টিমিটার অ্যান্সার। কি বুঝলে? কিছু তো নেই, কিচ্ছু নেই বোঝার মতো। আমি তো এটা মুখে মুখে করি, আনুপাতিক ভাগারগুলো আমার এমনি হয়ে যায়। আমি কিভাবে অঙ্কগুলো করি? আমি দেখছি 100 2:3 ভাগ করতে হবে, মানে একদম ডাইরেক্ট মনে মনে করি আনুপাতিক ভাগার 2/2 + 3, মানে 5কে যদি মানে আমি যদি 100কে যদি 5 দিয়ে কাটি তাহলে 20 হয়, 20 2 × 40 অ্যান্সার। আমাকে তো আনুপাতিক ভাগারটা নিশ্চয় আমি জানি, তাহলে আমি জানছি যে 100কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 20, তাহলে একদম মুখে মুখে করবো। 2 × 20 ইজ ইকুয়াল টু কত? প্রথম ক্ষেত্রে 40 হবে, তারপরে 3 × 20 ইজ ইকুয়াল টু কত হবে? তারপরে 60 হবে। তাহলে 60 - 20 ইজ ইকুয়াল টু 20, 60 - 40 ইজ ইকুয়াল টু 20 অ্যান্সার। এই তো, কিছু নেই। এই হলো গল্প শেষ। তোমাদের এবারে অঙ্কে আসি। একটা ভিডিওতেই তোমাদের মিটার ব্রিজ কমপ্লিট করবো। হ্যাঁ, বেশি ভিডিও টানবো না, একটা ভিডিওতেই কমপ্লিট হবে মিটার ব্রিজ। কি করে করবে অঙ্কটা? কি বলছে? Find the value of unknown resistance for null deflection in galvanometer as shown in meter bridge. Find the value of unknown resistance. আমাকে unknown resistance এর মানটা ক্যালকুলেট করতে হবে। আমাকে এই unknown resistance এর মানটা ক্যালকুলেট করতে হবে যাতে করে null deflection পাই, যাতে করে আমি null deflection পাই। আমাকে চাই null deflection। null deflection এর জন্য unknown resistance এর মান বের করতে হবে। আমি চুপচাপ কোনাকুনি গুণ করব, r ইনটু ল্যামডা ইনটু 20। চুপচাপ করব r ইনটু ল্যামডা ইনটু 20, ল্যামডা গুলো এমনি কেটে যাবে, ইজ ইকুয়াল টু 55 ইনটু এটা 20 হলে এটা 80 হবে। 55 ইনটু 80, ল্যামডা এখানেও থাকতো, ল্যামডা এখানেও থাকতো, ল্যামডা এখানেও থাকতো, এমনি কেটে যাবে। তাহলে একদম 20 4 কত? 80। 20 4 কত? 80। তাহলে r ইজ ইকুয়াল টু 55 ইনটু 4, 4 5 20, 4 5 20 হাতে 2 22, 220 ওহম অ্যান্সার। 220 ওহম অ্যান্সার। বাস, করো করো নাও। নিটে আসা কোশ্চেন। কতক্ষণ করতে সময় লাগলো? তাহলে এই যে আমি মানে ইজিলি যে অঙ্কটা করলাম, উইদিন 30 সেকেন্ড যে অঙ্কটাকে সলভ করলাম, এটা কিন্তু তখনই করতে পারলাম যখন হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট যখন আমার ক্লিয়ার আছে, যখন আমার মিটার ব্রিজটা ভালো করে বুঝতে পেরেছি। তারপরে তো এমনি অঙ্ক হবে, মুখে মুখে অঙ্ক হবে। তোমাদের সমস্যাটা কি বলতো? তোমরা আগেই ওয়ান শট দেখতে যাও। মানে সাকসেসের কি কোনো শর্টকাট রাস্তা থাকতে পারে? শর্টকাট রাস্তা থাকতে পারে না। তুমি আমাকে এমন কোনো ট্রিক বলতে পারবে যাতে করে আমি 6 মাসের মধ্যে ভালো টিচার হয়ে যেতে পারি? আমার পক্ষে এমন কোনো ট্রিক তুমি বের করতে পারবে কি 6 মাসের জন্য ভালো টিচার হয়ে যেতে পারি? আমাকে যদি ভালো টিচার হতে হয়, আমাকে যদি ভালোভাবে গাইড করতে পারতে হয়, তাহলে কিন্তু আমাকে কষ্ট করতে হবে, আর তার প্রসেসটা কিন্তু লং হবে। ঠিক আছে? তাহলে আমাকে যে এই শর্টে অঙ্কটা যে করছি এজ এ স্টুডেন্ট, যখন আমাকে শর্টে অঙ্কটা করতে পারতে হবে, তখন কিন্তু আমাকে বোঝার প্রসেসটাও কিন্তু লং হবে। শর্টে বুঝে কিন্তু শর্টে অঙ্ক করা সম্ভব নয়।
বুঝতে হবে লঙ্গে, করতে হবে শর্টে, বুঝতে হবে লঙ্গে, করতে হবে শর্টে। ঠিক আছে, চলো এই অঙ্ক তো হয়ে গেল। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলেছে ইফ নো কারেন্ট ফ্লোস থ্রু দ্য গ্যালভানোমিটার, নো কারেন্ট ফ্লোস থ্রু দ্য গ্যালভানোমিটার মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। নো কারেন্ট ফ্লোস থ্রু দ্য গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে, তার মানে নাল ডিফ্লেকশন, তার মানেই ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, তার মানেই তো আমার ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, তার মানেই তো আমার ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, তার মানেই তো হয়ে গেল আমার ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। কি বলেছে আমাকে এখানে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য আননোন রেজিস্ট্যান্স এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স এক্স, আমাকে এক্স এর মানটা ক্যালকুলেট করতে হবে, আমাকে এখানে এই এক্স এর মানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আবার সেম কেস, এক্স ইন্টু 40 ইজ ইকুয়াল টু 60 ইন্টু 20, 40 এক্স ইজ ইকুয়াল টু 120, ছেড়ে দাও, 40 এক্স ইজ ইকুয়াল টু 60 ইন্টু, সরি 60 ইন্টু 2, 60 ইন্টু 2, কাটাকাটি হবে দেখো, 2 20, এদিকে 20 3, তাহলে এক্স এর যে মান দাঁড়ালো, এক্স এর যে মান দাঁড়ালো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেছে 3 ওহম, অ্যান্সার। বুঝতে পারলে কি বলেছে এবারে, অলসো ক্যালকুলেট টোটাল কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, আমাকে এখানে টোটাল কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, টোটাল কত মানে ব্যাটারিটা কত কারেন্ট সাপ্লাই করে সেটা বের করতে হবে। কি করে বের করবে, তাহলে আমাকে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে হয়, তাহলে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে হয়, তাহলে নিশ্চয়ই এর মধ্যে আমার কোনো কারেন্ট যাবে না, এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, এর মধ্যে আমার কনস্ট্যান্ট কারেন্ট যাবে, এর মধ্যে কনস্ট্যান্ট কারেন্ট যাবে, সরি এর মধ্যে কনস্ট্যান্ট কারেন্ট যাবে, এর মধ্যে কনস্ট্যান্ট কারেন্ট যাবে, তার মানে এই দুটো সিরিজ কম্বিনেশন, এই দুটো সিরিজ কম্বিনেশন, কিন্তু ঘটনা হচ্ছে আমাকে এইখানে R3 আমাকে এখানে R3 এর মান জানতে হবে, এখানে R4 এর মান জানতে হবে। উপরের 3 আমার উপরের রেজিস্ট্যান্স কত, এটা তো আমার 3 বেরিয়ে গেছে, তাহলে 3 প্লাস 2 কত হয়ে গেছে 5, আমাকে R3 প্লাস R4 এর মান বের করতে হবে, R3 প্লাস R4 এর মান বের করতে হবে, ল্যামডার মান, তার মানে আমাকে ল্যামডা ইন্টু L1 প্লাস L2 চাই, ল্যামডা ইন্টু L1 প্লাস L2 চাই, এই L প্লাস এই L, আর এটা তো জানি মিটার ব্রিজ তো, তাহলে এটা তো 100 আমার এমনি আছে, এটা তো আমার 100, আর ল্যামডার মান কত আছে 0.02, 0.02, তার মানে এটা হয়ে গেছে আমার 2, তাহলে ওপরে আছে 5, ওপরে আছে টোটাল রেজিস্ট্যান্স, ওপরে কত আছে, টোটাল রেজিস্ট্যান্স ওপরে আছে 5, টোটাল রেজিস্ট্যান্স আছে 5, নিচে আছে কত 2, টোটাল রেজিস্ট্যান্স 2, 5 আর 2 এর প্যারালাল কম্বিনেশন R ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 5 আর 2 এর প্যারালাল কম্বিনেশন 5 ইন্টু 2 বাই 5 প্লাস 2, মানে কত আসছে 10 এর 7, কারেন্ট I চেয়েছে, কারেন্ট I ইজ ইকুয়াল টু কত হয়, কারেন্ট I ইজ ইকুয়াল টু হয় V বাই R, V কত আছে, V আছে 4, আর কত আছে 10 এর 7, 10 ইন্টু 7 দিয়ে কত হচ্ছে 28 বাই 10, মানে কত হবে 2.8, অবশ্যই অ্যাম্পিয়ার। না করো, কি ছিল অঙ্কতে, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলেছে, in the shown arrangement of the experiment of a meter bridge, if AC corresponding to the null deflection of galvanometer, AC corresponding to null deflection of galvanometer, ঠিক আছে, is X, then what would be its value
ইফ রেডিয়াস অফ দ্য ওয়্যার এবি ইজ ডাবল, মানে আমাকে এখানে বলে দিয়েছে আগে তোমার নাল ডিফ্লেকশন দিচ্ছিল এক্স এ, এখন কি করেছে হোয়াট উড বি ইটস ভ্যালু ইফ রেডিয়াস অফ দ্য ওয়্যার এবি ইজ ডাবল, রেডিয়াস অফ দ্য ওয়্যারটাকে ডাবল করে দেওয়া হয়েছে। আমরা একটু আগে দেখেছিলাম কোথায় গেল, এই যে এইখানে দেখেছিলাম, কি দেখেছিলাম এখানে, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট তখনই হবে যখন মেটেরিয়ালটা সেম হবে এন্ড ইউনিফর্ম ক্রস সেকশন হবে। ইউনিফর্ম ক্রস সেকশন হতে হবে, তার মানে এটাকে কনস্ট্যান্ট হতে হবে, এটাকে কনস্ট্যান্ট মানে রেডিয়াসটাকে কনস্ট্যান্ট হতে হবে। এখন রেডিয়াসটা এখন তুমি লক্ষ্য করে দেখো, দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে, দ্বিতীয় ক্ষেত্রে রেডিয়াসটাকে ডাবল করে দিয়েছে। রেডিয়াসটাকে যদি ডাবল করে তাহলে ল্যামডা চেঞ্জ হয়ে গেছে, এখন ল্যামডা কি হয়ে গেছে চেঞ্জ, ল্যামডা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ল্যামডা তো কনস্ট্যান্ট আছে। আগে দেখো আমার কি ছিল r1 বাই r2 ইজ ইকুয়াল টু ছিল ল্যামডা ইন্টু এল বাই ল্যামডা ইন্টু এক্সো মাইনাস এল। এখন r1 বাই r2 ইজ ইকুয়াল টু ল্যামডা 1 ইন্টু L1 বাই ল্যামডা 1 ইন্টু এক্সো মাইনাস L1। এই ল্যামডার মান যাই থাকুক না কেন ল্যামডা ল্যামডা তো কেটে যাচ্ছে, এখানেও ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, তাহলে এই রেশিওটাও r1 বাই r2, এই রেশিওটাও r1 বাই r2, তাহলে এইখানে এল এর যা মান হবে এখানে L1 এর তাই মান হবে না, তাহলে L ইজ ইকুয়াল টু L1 হবে না, L1 ইজ ইকুয়াল টু L হবে না, হবে কি হবে না? তাহলে আগে যা মানে আগে ব্যালেন্সিং লেন্থ আগে যা ছিল এখনো তাই থাকবে। আগে ব্যালেন্সিং লেন্থ কত ছিল, আগে ব্যালেন্সিং লেন্থ x ছিল, তাহলে এখনো ব্যালেন্সিং লেন্থ x ই হবে, কি যায় আছে। নেক্সট করো, দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, Consider a part of meter bridge experiment as shown in the figure where resistance in two gaps R1 and R2, দুটো গ্যাপে রেজিস্ট্যান্স বলে দিয়েছে R1 and R2, ঠিক আছে। The balancing length from end A is 30 সেন্টিমিটার, এখন ব্যালেন্সিং লেন্থটা 30 সেন্টিমিটার বলে দিয়েছে। Now 10 ohm resistance are added in both gaps, then balancing length becomes 40 সেন্টিমিটার। 10 ওহম যোগ করার পর ব্যালেন্সিং লেন্থ 40 সেন্টিমিটারে শিফট করে গেছে। ক্যালকুলেট রেশিও অফ R1 বাই R2। আগে ব্যালেন্সিং লেন্থ কত ছিল, আগে ব্যালেন্সিং লেন্থ কত ছিল 30 ছিল, তাহলে এটা হয়ে যাবে 30, এটা হয়ে যাবে 70, তাহলে এটা কত হবে 3/7 হবে, তাহলে R1 বাই R2 এই রেশিওটা কত হবে 3/7 হবে, অ্যানসার। নেক্সট বলেছে 10 ওহম করে অ্যাড করে দেওয়ার জন্য ব্যালেন্সিং লেন্থ হয়ে গেছে 40 সেন্টিমিটার। 10 ওহম করে অ্যাড করার জন্য ব্যালেন্সিং লেন্থ হয়ে গেছে 40 সেন্টিমিটার, তার মানে R1 প্লাস 10 বাই R2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার হয়ে গেছে, তাহলে 40 বাই 100 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 60, মানে এটা হয়ে যাচ্ছে 2 আর এটা হয়ে যাচ্ছে 3। যদি কোনাকুনি যদি গুণ করো তাহলে 3R1 30 এদিকে 20 প্লাস 10 ইজ ইকুয়াল টু 2R2। আমি স্টেপ জাম্প করলাম, এখানে এটা 30 হবে, এখানে এটা 20 হবে, যখন এদিকে আসবে তখন আলটিমেট 10ই হয়ে যাবে, 3 10 30 আর এখানে 10 2 20, 20টা যখন এখানে এলো 30 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 10ই থাকবে, ঠিক আছে। আমার R1 বাই R2 এর মান 3/7 বলে দিয়েছে,
তাহলে আমি 3 R1/R2 দিয়ে R2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এইখানেও আমি R2 দিয়ে ভাগ করছি, এইখানেও আমি R2 দিয়ে ভাগ করছি, এখানেও আমি R2 দিয়ে ভাগ করছি, করতেই পারি। R2/R2 কত হবে? 3 R1/R2 মান 3/7 প্লাস 10/R2 ইজ ইকুয়াল টু 2। 9/7, তাহলে 2 - 9/7, তাহলে 10/R2 ইজ ইকুয়াল টু 2 - 9/7, মানে 14 - 9 ইজ ইকুয়াল টু 5 হয়। 5/7 কাটাকাটি যাবে, 5 2 2, তাহলে আমার কত আসছে? তাহলে R2 ইজ ইকুয়াল টু কত আসছে? R2 ইজ ইকুয়াল টু আসছে 7 দুগুণে 14 ওহম, অ্যান্সার। R2 ইজ ইকুয়াল টু 14 ওহম। তাহলে R1 ইজ ইকুয়াল টু কত আসবে? R2 যদি 14 আসে, এটা ইজ ইকুয়াল টু এলো R2 এলো 14, আর R1 বের করতে হবে, কাটাকাটি যাচ্ছে, 7 দুগুণে 14, তাহলে R1 ইজ ইকুয়াল টু কত আসবে? R1 ইজ ইকুয়াল টু আসবে 6 ওহম। তাহলে এটা আসবে তোমার 6 ওহম, অ্যান্সার। তাহলে ফার্স্ট অ্যান্সার R1/R2 ইজ ইকুয়াল টু কত আসছে? 3/7 আসছে। ফার্স্ট অ্যান্সার R1/R2 কত আসছে? 3/7 আসছে। R2 ইজ ইকুয়াল টু 14 ওহম, R1 ইজ ইকুয়াল টু 6 ওহম আসছে, ঠিক আছে। এবারে কি বলেছে? ভ্যালু অফ রেজিস্ট্যান্স টু বি অ্যাডেড ইন R1 so that the balancing point is at the midpoint of the wire AB। বলছে R1 এর সঙ্গে কত যোগ করব, R1 এর সঙ্গে কত যোগ করব যাতে ব্যালেন্সিং পয়েন্টটা মিড পয়েন্টে আসে। R1 এর সাথে কত যোগ করব? R1 এর মান কত ছিল? R1 এর মান ছিল 6, R1 এর মান ছিল আমার 6। বলছে 6 এর সঙ্গে কত অ্যাড করব যাতে ব্যালেন্সিং লেন্থটা মিড পয়েন্টে আসে। মিড পয়েন্ট মানে কি? এটা 1:1 হচ্ছে। মিড পয়েন্ট মানে কি? এর অনুপাতটা 1:1 হচ্ছে। তাহলে অবশ্যই ব্যালেন্সিং পয়েন্ট চেয়েছে মানে এর অনুপাতটাও 1:1 হতে হবে। তার মানে R1 আর R2 কে সমান হতে হবে। তাহলে এর সঙ্গে x যোগ করেছি, তাহলে 6 + x হয়ে গেছে, আর 6 + x এর মানটা R2 এর সঙ্গে সমান হতে হবে। R2 এর মানটা কত আছে? R2 এর মানটা আছে আমার 14, R2 এর মানটা আছে আমার 14, তাহলে x ইজ ইকুয়াল টু 14 - 6 ইজ ইকুয়াল টু 8 ওহম, অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার 8 ওহম, এটার অ্যান্সার হচ্ছে আমার এটা 14 আর 6, আর নেক্সট অ্যান্সার হচ্ছে আমার 3/7। এই 3/7 হচ্ছে অ্যান্সার। বাস, গল্প শেষ, বাস হয়ে গেল। নেক্সট নেক্সট কি বলেছে দেখো, বলছে circuit diagram of a meter bridge is shown in figure. The null point is found at a distance of 40 সেন্টিমিটার from A। 40 সেন্টিমিটার নাল পয়েন্ট পাওয়া গেছে বলেছে। এইখান থেকে 40 সেন্টিমিটারে নাল পয়েন্ট পাওয়া গেছে বলেছে, ভালো কথা। আচ্ছা, এটাকে ওয়াট না করে এটাকে ওহম করতে হবে, ঠিক আছে। এটাকে ওয়াট না করে এটাকে ওহম করতে হবে, এটাকে ওয়াট না করে এটাকে ওহম করতে হবে। এটা করতে হবে ওহম। is connected in parallel with S। কি বলেছে? সার্কিট ডায়াগ্রাম অফ এ মিটার ব্রিজ ইজ শোন ইন ফিগার। দ্য নাল পয়েন্ট ইজ ফাউন্ড এট এ ডিস্টেন্স অফ 40 সেমি ফ্রম এ। নাল পয়েন্ট 40 সেমিতে পাওয়া গেছে, অসুবিধা নেই। ইফ নাও এ রেজিস্ট্যান্স, আচ্ছা এক সেকেন্ড 40 সেমিতে নাল পয়েন্ট পাওয়া গেছে, তাহলে এটা আমার 60 হবে, তাহলে R/S। তাহলে এইখান থেকে যে ডেটাটা আমি পাবো সেটা হচ্ছে R/S পাবো, R/S ইজ ইকুয়াল টু 40/60, 40/60, মানে এটা হচ্ছে তোমার 2/3 হচ্ছে।
নেক্সট বলেছে ইফ নাও এ রেজিস্ট্যান্স অফ 12 ওহম ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ এস, এর সঙ্গে 12 ওহমের একটা প্যারালাল কম্বিনেশন লাগিয়েছে, এর সঙ্গে একটা 12 ওহমের একটা রেজিস্ট্যান্সকে প্যারালালি লাগানো আছে, তাহলে এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে সেটা কত আসবে 12s বাই 12 প্লাস এস। দ্য নাল পয়েন্ট শিফট টু 64 সেন্টিমিটার, নাল পয়েন্ট এখন 64 এ চলে গেছে, তার মানে এটা বাই এটা ইজ ইকুয়াল টু 64 বাই 100 মাইনাস 64, কত আছে এটা আর, এখন এটা হয়ে গেছে আর এর রেজিস্ট্যান্সটা কত আছে 12s 12s বাই 12 প্লাস এস, তাই না, ইজ ইকুয়াল টু, এখন নাল পয়েন্ট 64 সেন্টিমিটারে আছে, তাহলে 64 বাই 100 মাইনাস 64 মানে হচ্ছে 36, কাটাকাটি যদি যায়, কাটাকাটি যদি যায় কততে কাটাকাটি যাবে 4 1 কে 4 4 6 24 4 9 36, মানে এটা 16 বাই 9 আসছে, এটা আমার 16 বাই 9 আসছে, ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে কি, হ্যাঁ অবশ্যই কাটাকাটি যাচ্ছে, এটা হচ্ছে তোমার 3 3 এ 9 3 4 এ 12, তাহলে আমার যে এটা আসছে আর বাই এস এর মান 2 এর 3 বলে দিয়েছে, তাহলে এটা হয়ে গেছে 2 সরি আর বাই এস 2 এর 3 বলা আছে তো, তাহলে 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 3, এটা হচ্ছে 12 প্লাস এস ইজ ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 3, এইখান থেকে আবার দেখো এই এস এই 3 কেটে যাচ্ছে, ঠিক আছে, এইখান থেকে এই 2 আর এই 16 কেটে যাচ্ছে 8, তাহলে 12 প্লাস এস ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার 12 প্লাস এস ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 32, তাহলে এস ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 20 ওহম, এস 20 ওহম বেরিয়ে গেছে, আর এর মান বের করতে হবে, এখন আর ইজ ইকুয়াল টু কত হবে, এখন আর ইজ ইকুয়াল টু হবে, আর ইজ ইকুয়াল টু হবে 2/3 ইন্টু এস, এস এর মান 20 বেরিয়েছে, তাহলে 40/3 অ্যান্সার, 40/3 ওহম অ্যান্সার হয়ে গেল, গল্প শেষ। বলো কি আছে বলো তো অঙ্কগুলোতে, চলো লাস্ট অঙ্ক আজকের, আর মেবি নেই, হ্যাঁ আর নেই, এই যে এতগুলো অঙ্ক করে দিলাম, মিটার ব্রিজে আর একটা অঙ্ক যদি আটকায় বলে দেবে, যেই মেন পয়েন্ট অফ ভিউ থেকে, নিট পয়েন্ট অফ ভিউ থেকে, উচ্চ মাধ্যমিক পয়েন্ট অফ ভিউ থেকে, আর একটা অঙ্ক যদি আটকায়, যা খুশি কমেন্টে যা খুশি লিখে চলে যাবে, কি আছে বলো। An unknown resistance R1 is connected in series with a resistance of 10 ওয়াট, হবে না, এটা ওহম হবে, এটা ওহম হবে, এটা ওহম হবে, বলছে an unknown resistance R1 is connected in series with resistance of 10 ওহম, 10 ওহমের সাথে যদি কানেকশন করা হয় তাহলে এখানে R1 এর সঙ্গে 10 এর সিরিজ করা হয়েছে, মানে রেজিস্ট্যান্স দাঁড়িয়ে হয়ে গেছে আমার R1 প্লাস 10, দিস কম্বিনেশন ইজ সিরিজ উইথ এ রেজিস্ট্যান্স অফ 10 ওহম, ঠিক আছে, দিস কম্বিনেশন ইজ কানেক্টেড টু ওয়ান গ্যাপ অফ এ মিটার ব্রিজ, একটা মিটার ব্রিজের একটা গ্যাপে দিয়ে দেওয়া হয়েছে, বলছে while a resistance R2 is connected in the another gap, ওইদিকে R2 দেওয়া আছে, তাহলে R1/10 সরি সেকেন্ড গ্যাপে R2 দেওয়া আছে, লেফট গ্যাপে দেওয়া আছে R1 প্লাস 10, সেকেন্ড রাইট গ্যাপে দেওয়া আছে R2, যে তাই তো দেওয়া আছে, R2 is connected in the other gap, ঠিক আছে, কি বলেছে, দ্য ব্যালেন্স পয়েন্ট ইজ অ্যাট 50, ব্যালেন্স পয়েন্ট 50 মানে হচ্ছে এই রেশিওটা হচ্ছে 50/100 মাইনাস 50 মানে হচ্ছে 1/1, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, R1 প্লাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে R2, ফার্স্ট কোশ্চেনের মানে ফার্স্ট এতদূর পর্যন্ত তো আমি এটাই বুঝতে পারলাম, এতদূর পর্যন্ত তো আমি এটাই বুঝতে পারলাম, তারপরে কি বলেছে, নাও ওয়েন দা, আবার ওয়াট দেওয়া আছে,
এটাকে আমাকে ওহম করতে হবে। When the 10 ohm resistance is removed, the balance point shift to 40. এখন 10 ওহমের রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, তাহলে এখন যে আমার কন্ডিশনটা বেরোবে সেটা হচ্ছে 10 ওহমটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, তাহলে R1/R2 এখন নাল পয়েন্ট বেরিয়েছে 40 সেন্টিমিটারে। কোথায়? শিফট টু 40, ব্যালেন্সিং পয়েন্ট শিফট টু 40 বেরিয়েছে। তাহলে এটা কত হবে? 40/60, 40/100 - 40 মানে হচ্ছে 60। তাহলে এই রেশিওটা আসবে কত? 2/3, 20 দিয়ে কাটলে 2/3 হচ্ছে। এখন ফাইন্ড দ্য ভ্যালু অফ R1, R1 এর মান বের করতে হবে। আচ্ছা এক কাজ করি, R1টাকে 2R ধরে নি, R2টাকে 3R ধরে নি। এটাকে ধরে নি না, R1টাকে 2R ধরে নি আর R2টাকে 3R ধরে নি। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি R ইজ ইকুয়াল টু কত আসছে? 10 আসছে। তাহলে R1 ইজ ইকুয়াল টু কত আসবে? 20 ওহম আসবে। আর R2 ইজ ইকুয়াল টু কত আসবে? R2 ইজ ইকুয়াল টু 30 ওহম আসবে। কি চেয়েছে আমার জানতে? ফাইন্ড দ্য ভ্যালু অফ R1, আমাকে R1 জানতে চাইছে। তাহলে R1 এর মান কত দাঁড়াবে? R1 এর মান দাঁড়াচ্ছে 20 ওহম। তাহলে 20 ওহম হচ্ছে আমার অ্যান্সার। বলো কি ছিল? সত্যি কি কিছু ছিল? তাহলে মিটার ব্রিজের অঙ্ক কিন্তু মুখে মুখে হবে। আমি ম্যাক্সিমাম যতগুলো টাইপের অঙ্ক আমার চোখে পড়েছে আমি কিন্তু করিয়ে দিয়েছি, এর বাইরে কিন্তু আবার বলছি আসবে না। তোমাদেরকে এবারে প্র্যাকটিস করতে হবে। এবার যত ভালো প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো। চলো তাহলে আজকের মতো এতটাই থাক, পড়তে থাকো, ভালো থাকো আর প্র্যাকটিস করতে থাকো। চলো।